হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো তাদের কিন্তু আজকে ইতিহাস বিষয়টি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গ বোর্ডের। ওকে, তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইউনিট 1 মানে প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা কিন্তু সাকুলতদের সম্পর্কে আলোচনা করো। এটা 2 নম্বরের জন্য আসে, অনেক সময় দেখা যাচ্ছে সাকুলত কারা, অথবা পরীক্ষায় টিকা আসতে পারে যে সাকুলত লেখো, সাকুলতদের পরিচয় দাও, এটা কিন্তু 4 নম্বরের জন্য আসতে পারে। তো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি কত রয়েছে বলো তো? পুরো বছরের জন্য যে কোর্স ফিটা আমরা রেখেছি তাতে কিন্তু তোমাদের নবম শ্রেণীর জন্য আমাদের প্রতিটা সাবজেক্টের জন্য রয়েছে জাস্ট 199 টাকা, পুরো বছরের কিন্তু কোর্স। ওকে, তো আমাদের ক্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি। আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাকুলতদের সম্পর্কে আলোচনা। দেখো কি বলছে সাকুলত কারা। আমরা দেখেছি যে ফরাসি সমাজ 3টি ভাগে বিভক্ত ছিল বিপ্লবের পূর্ববর্তী সময়। প্রথম যে সম্প্রদায়ভুক্ত কারা ছিল? যাজকেরা। দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত কারা ছিল বলতো? অভিযাত্রা। এবং তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল সাধারণ মানুষেরা। তাহলে ফরাসি সমাজ টোটাল 3টা সম্প্রদায় বিভক্ত ছিল, এবং এই তৃতীয় সম্প্রদায়ের মধ্যে সাধারণ মানুষদের মধ্যে সব থেকে নিচু স্তরে যারা ছিল তাদেরকে কিন্তু বলা হতো সাকুলত। ঠিক আছে, চলো আলোচনা করছি বিস্তারিতভাবে। ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায়ে বিভক্ত ছিল। তৃতীয় শ্রেণীভুক্ত মানুষদের মধ্যে সাকুলত ছিল এক শ্রেণীর মানুষ, যদিও এদের সম্প্রদায় হিসেবে ধরাটা বিশেষ যুক্তিযুক্ত নয়। এরা ছিল নিচুতলার দরিদ্র মানুষ, একদম নিচু স্তরের, মানে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে একেবারে নিচু তলের মানুষ ছিল কিন্তু এই সাকুলতরা। সাকুলতদের পরিচয় আমরা যদি জেনে নিই, কি বলেছে? এরা ছিল শহরের নিচুতলার দরিদ্র মানুষ, মানে এরা থাকতো গ্রামে, কিন্তু যখন এদের গ্রামে কৃষিকাজ থাকতো না বা অন্য কোনো কাজ থাকতো না, তখন কিন্তু এরা শহরের রাস্তায় গিয়ে ভিড় জমাতো। ঠিক আছে, তো এটা শহরের নিচুতলার দরিদ্র মানুষ, যারা ঘিঞ্জি, মানে একদম মানে এমন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বাস করতো, তাই না? তো বলছে এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল দিনমজুর, পত্রবাহক, মুটে, বাগানের মালিক, কারখানার শ্রমিক, কারিগর, জলের ভিস্তিবাহক, মানে যারা জল সরবরাহ করে বা জল বওয়ার যারা কাজ করে, কাছুরে, রাজমিস্ত্রি, জেলে, গৃহবৃত্ত, মানে যারা বাড়িতে কাজ করে আর কি, চাকুরের কাজ করে প্রভৃতি সাধারণ মানুষ, এরা কিন্তু তোমার সাকুলতদের মধ্যে পড়তো। তাহলে গৃহবৃত্ত মানে কি? যারা গৃহের মধ্যে, মানে বিভিন্ন বাড়িতে কিন্তু যারা মাসির কাজ বা বিভিন্ন রকমের কাজ করছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে এখানে গৃহবৃত্ত। তো বলছে শহরের এই বৈচিত্র্য জনসমষ্টিকে ঐতিহাসিকরা কি বলেছেন? সাকুলত বলে আখ্যায়িত করেছেন। তাহলে কারা সাকুলত যদি 2 নম্বরের জন্য আসে, 2 মার্কসের জন্য যদি আসে, তাহলে অবশ্যই আমাদের এতটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি টিকা আসে তাহলে কিন্তু তোমাদের এটাকে আরেকটু বড় করতে হবে। তাহলে সেই বড় করলে কি লিখবে সেটা একটু বলে দিচ্ছি। দেখো সামাজিক অবস্থান এদের কেমন ছিল সেটা আমরা একটু দেখে নেব। কি বলছে? জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গ্রাম থেকে ক্ষুধার্ত, দুর্দশাগ্রস্ত, জীবিকাহীন লোকেরা শহরে আশ্রয়, খাদ্য গ্রহণ ও জীবিকার তাগিদে কিন্তু ছুটে আসে। এরা মূলত বসবাস করত শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে। এবার এদের অর্থনৈতিক অবস্থান কেমন ছিল আমরা সেটা একটু জেনে নেব। বলছে সাকুলতদের রোজগারের মাধ্যমে কিন্তু মাধ্যমে ছিল কায়িক শ্রম, মানে এরা কঠোর পরিশ্রম করতো, কঠোর পরিশ্রম করেই কিন্তু এরা অর্থ উপার্জন করতো। কি বলছে? যা ফ্রান্সের সামন্ততান্ত্রিক সমাজে কিন্তু ঘৃণার বস্তু ছিল। কাজের ব্যবস্থা না হলে হয় এরা ভিক্ষা করতো, নয়তো অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকতো। কাজের জন্য সাকুলতরা যে মজুরি পেত তা ছিল অনেকটাই কম। তাহলে এদের ঘরের মেয়েদেরকে এমনও দেখা গেছে যে দেহ বিক্রি পর্যন্ত করতো। তোমরা ইউরোপে বিপ্লবের কাল বলে একটা বই আছে সমর কুমার মল্লিকের, সেখানে সাকুলতের উপরে 3 পাতা লেখা আছে, সেখানে যদি পড়ো ডিটেলস জানতে পারবে যে এদের অবস্থাটা কেমন ছিল, কতটা শোচনীয় ছিল। ঠিক আছে, নেক্সট অসন্তোষের বহিঃপ্রকাশ, একটা পয়েন্ট আছে এখানে, অসন্তোষের বহিঃপ্রকাশ, মানে এদের মধ্যে যে ধীরে ধীরে অসন্তোষটা কেন হলো, এটা অসন্তুষ্ট কেন হলো? কি বলছে? মূল্য বৃদ্ধির সাথে সাথে সঙ্গতি রেখে তাদের মজুরি বৃদ্ধি পায়নি। অর্থনীতিবিদ লাব্রুজের মতে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের সময়কালে ও তার প্রাককালে খাদ্য শাসনের মূল্য বৃদ্ধি ঘটেছিল 60 থেকে 65%, কিন্তু সেই তুলনায় মজুরি বৃদ্ধি ছিল মাত্র 22%, যা ছিল তাদের অসন্তোষের এক বড় কারণ। সাকুলতরা মাঝে মাঝে বয়কট ও দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে তাদের অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটাতো।
ফলে শহরের ধনী ও সম্ভ্রান্ত মানুষরা এদের ঘৃণা করতো এবং ভালো চোখে কিন্তু দেখতো না। তাহলে শহরের যারা সম্ভ্রান্ত পরিবারের মানুষজনেরা ছিল তারা কিন্তু এই সাকুলতদের ঘৃণার চোখে দেখতো, অবহেলার চোখে দেখতো এবং এদেরকে কখনোই ভালো পেত না। উপসংহারে আমরা কি বলতে পারি, সাকুলতদের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক আশা আকাঙ্ক্ষার পার্থক্য ছিল। ভিন্ন জীবিকা গ্রহণ করার সুবাদে তারা চাইতো সকলের মধ্যে সম্পদের বন্টন, তারা কখনোই চাইতো না সমাজের এক শ্রেণীর মানুষের হাতেই থাকবে বিপুল পরিমাণ সম্পদের অধিকার। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকট সাকুলতদের জীবিকাকে সমস্যা সংকুল কিন্তু করে তুলেছিল। তাদের প্রধান দাবি ছিল দ্রব্যমূল্য হ্রাস। এই দাবি জানাতে কিন্তু তারা মাঝে মাঝে দাঙ্গা হাঙ্গামার পথ বেছে নিত। বিপ্লবের পটভূমি তৈরিতে এই সাকুলত শ্রেণীর ভূমিকা কিন্তু ছিল বিশেষ উল্লেখযোগ্য। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, যেখানে অনেক কিছু আমি সাকুলতদের ব্যাপারে পড়লাম। আশা করি আজকের ক্লাসটাতে তোমাদের কিছু কিছু জিনিসগুলো মনে থাকবে। 2 নম্বরের জন্য পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা বেশি রয়েছে, 4 নম্বরের কম, তবে আসতে পারে। তো এই প্রশ্নটা খুব ভালো করে পড়ো। আর যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের ক্রিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে অথবা মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।